সাল 1974 ইউগান্ডার কাম্পালা শহর। প্রেসিডেন্সিয়াল প্যালেসের বিলাসবহুল ডাইনিং রুমে নৈশভোজ চলছে। টেবিলের এক প্রান্তে বসে আছেন স্বয়ং প্রেসিডেন্ট। 6 ফুট 4 ইঞ্চির বিশাল দেহী এক দানব। তার প্লেটে সাজানো মাংসের টুকরো। তিনি হাসছেন আর মাঝে মাঝে গর্ব করে তার ব্যক্তিগত চিকিৎসককে বলছেন, মানুষের মাংসের স্বাদ বড় অদ্ভুত, অনেকটা নোনতা, তবে লেপার্ডের মাংসের চেয়ে নরম। ইতিহাস তাকে চেনে দ্য বুচার অফ ইউগান্ডা বা ইউগান্ডার কসাই নামে। কিন্তু আপনি কি জানেন, এই মানুষটি তার জীবন শুরু করেছিলেন ব্রিটিশ আর্মির ব্যারাকে সামান্য বাসন মাজা আর রান্নার কাজ দিয়ে। 4র্থ শ্রেণী পর্যন্ত পড়া এই লোকটি একদিন তার দেশের চিফ জাস্টিসকে আদালত থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন শত্রুর রক্ত পান করলে তার শক্তি বাড়ে। এমনকি নীল নদের কুমিররা তার দেয়া মানুষের মাংস খেতে খেতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তারা আর শিকার করত না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই অন্ধকার ইতিহাস, জানবো ইদি আমিনের কথা, তার বাবার আসল নাম কি, কেন তাকে দাদা বলা হতো, আর সৌদি আরবের নির্বাসনে থাকাকালীন 1989 সালে তিনি কিভাবে একবার পালানোর চেষ্টা করেছিলেন, যা অনেকেই জানে না। বন্ধুরা, এই সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পের শুরুটা কোনো রাজপ্রাসাদে নয়, হয়েছিল চরম দারিদ্র্যের মধ্যে। ইদি আমিনের জন্মসাল নিয়ে বিতর্ক থাকলেও ধারণা করা হয় 1925 সালে কোবোকো এলাকায় তার জন্ম। তার বাবার নাম ছিল আন্দ্রিয়াস নিয়াবিরে। আন্দ্রিয়াস ছিলেন কাকোয়া উপজাতির মানুষ, যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন আমিন দাদা। আর মা ছিলেন লুকবারা উপজাতির। তিনি স্থানীয়ভাবে একজন ভেষজ চিকিৎসক বা ডাইনি বিদ্যা চর্চাকারী হিসেবে পরিচিত ছিলেন। আমিনের জন্মের কিছুদিন পরেই তার বাবা পরিবার ছেড়ে চলে যান। এরপর তার মা ছোট্ট আমিনকে নিয়ে বোম্বো শহরে চলে আসেন। চরম অভাবের সংসার। পেটের দায়ে আমিনকে ছোটবেলায় রাস্তায় মান্দাজি, যাকে এক ধরনের আফ্রিকান ডোনাট, সেগুলো বিক্রি করতে হতো। পড়াশোনা একদমই না। স্কুলের গণ্ডি তিনি ডিঙ্গাতে পারেননি। 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, কিন্তু প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে তিনি পেয়েছিলেন এক বিশাল শরীর এবং দানবীয় শক্তি। 1946 সাল পেটের দায়ে আমিন যোগ দেন ব্রিটিশ উপনিবেশিক সেনাবাহিনী কিংস আফ্রিকান রাইফেলসে। কিন্তু শুরুতে তার হাতে কোনো বন্দুক ছিল না। তার কাজ ছিল লঙ্গরখানায় বা কিচেনে। হ্যাঁ, 20 শতকের অন্যতম কুখ্যাত এই একনায়ক তার কেরিয়ার শুরু করেছিলেন একজন অ্যাসিস্ট্যান্ট কুক হিসেবে। অফিসারদের বাসন মাজা আর জঞ্জাল পরিষ্কার করাই ছিল তার কাজ। কিন্তু ব্রিটিশ অফিসারদের নজরে পড়ে আমিনের এই বিশাল দেহ, লম্বায় প্রায় 6.5 ফুট, পাথরের মতো শক্ত পেশি। তারা ভাবলো এই ছেলেটিকে দিয়ে রান্না না করিয়ে যদি যুদ্ধের ময়দানে নামানো যায় তবে কাজের কাজ হবে। আমিনকে সৈনিক হিসেবে প্রমোশন দেওয়া হলো। 1951 থেকে 1960 সাল পর্যন্ত টানা 9 বছর তিনি ছিলেন ইউগান্ডার লাইট হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন। রিংয়ের ভেতরে তার আগ্রাসী মনোভাব তাকে জনপ্রিয়তা এনে দেয়। আমিনের নিষ্ঠুরতার আসল রূপ দেখা গেল 1952 সালে, যখন তাকে কেনিয়াতে পাঠানো হলো মাও মাও বিদ্রোহ দমন করার জন্য। সেখানে বিদ্রোহীদের কাছ থেকে তথ্য বের করার জন্য আমিন এক ভয়াবহ পদ্ধতি বেছে নিতেন। তিনি বন্দীদের জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলতেন, গোপনাঙ্গ কেটে ফেলার হুমকি দিতেন। ব্রিটিশরা তার এই বর্বরতায় বিরক্ত হওয়ার বদলে বরং খুশি হয়েছিলেন, কারণ আমিন কাজ হাসিল করতে পারত। 1959 সালে তাকে ওয়ারেন্ট অফিসার ক্লাস 2 পদে প্রমোশন দেওয়া হয়, যা সেই সময়ের একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান সৈনিকের জন্য সর্বোচ্চ পদ ছিল। 1962 সালে ইউগান্ডা স্বাধীন হলো। প্রধানমন্ত্রী হলেন মিল্টন ওবোতে। ওবোতে এবং আমিন দুজন মিলে ইউগান্ডার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করলেন, কিন্তু সেটা ছিল দুর্নীতির অধ্যায়। তারা দুজন মিলে কঙ্গো থেকে সোনা এবং হাতির দাঁত পাচার করতে শুরু করলেন। এই বিপুল অবৈধ টাকা দিয়ে আমিন নিজের অনুগত এক বাহিনী তৈরি করতে লাগলেন। ওবোতে জানতেন আমিন দুর্নীতিবাজ, কিন্তু তিনি ভাবতেন আমিন তার অনুগত থাকবে।
1969 সালে ওবতের উপর এক হত্যার চেষ্টা করা হয়, আর এরপর থেকেই ওবতে আমিনকে সন্দেহ করতে শুরু করেন। ওবতে আমিনকে সেনাবাহিনীর সর্বাধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন, কিন্তু আমিন ছিলেন ধূর্ত শিয়ালের মতো। 1971 সালের জানুয়ারি মাস, মিল্টন ওবতে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুর যান। তিনি দেশ ছাড়তেই আমিন তার চাল চাললেন। 25শে জানুয়ারি 1971 কাম্পালার রাস্তায় ট্যাঙ্কের গর্জন শোনা গেল। আমিন বিমানবন্দর এবং সীমান্ত বন্ধ করে দিলেন। রেডিওতে ভেসে এলো সেই ঘোষণা, আমিন এখন দেশের সর্বময় কর্তা। ওবতে আর কোনোদিন দেশে ফিরতে পারলেন না। ক্ষমতা দখলের পর আমিন এক অদ্ভুত দাবি করলেন। 1972 সালের অগস্ট মাস, তিনি বললেন, গত রাতে স্বপ্নে ঈশ্বর আমাকে দেখা দিয়েছেন। তিনি বলেছেন, ইউগান্ডার অর্থনীতির এই দুর্দশার জন্য এশিয়ানরা দায়ী, যাদের বেশিরভাগই ছিল ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত। ব্রিটিশ আমলে রেল লাইন তৈরির জন্য হাজার হাজার ভারতীয় ইউগান্ডা এসেছিলেন এবং তারা কঠোর পরিশ্রম করে ইউগান্ডার অর্থনীতির 90% নিয়ন্ত্রণ করছিলেন। আমিন হুকুম দিলেন, 90 দিনের মধ্যে সমস্ত এশিয়ানকে দেশ ছাড়তে হবে। হাতে শুধু একটি সুটকেস আর পকেটে মাত্র 50 পাউন্ড নিয়ে প্রায় 50,000 মানুষকে তাদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য সব ফেলে দেশ ছাড়তে হলো। এশিয়ানরা চলে যাওয়ার পর তাদের বড় বড় সুপারমার্কেট, ফ্যাক্টরি, ফার্মেসি সব আমিন উপহার হিসেবে বিলিয়ে দিলেন তার অশিক্ষিত সৈনিক আর বন্ধুদের মাঝে। যে লোকটা জীবনে কোনোদিন ঔষধের নাম পড়েননি, সে পেল ফার্মাসির মালিকানা। ফল যা হওয়ার তাই হলো। মাত্র 3 মাসের মধ্যে ইউগান্ডার অর্থনীতি ধসে পড়ল। দোকান থেকে নুন, তেল, সাবান উধাও হয়ে গেল। আমিনের শাসনামলে তিনি গঠন করলেন স্টেট রিসার্চ ব্যুরো, মানে SRB। নাম শুনলেই মনে হবে গবেষণাগার, কিন্তু আসলে এটি ছিল একটা টর্চার চেম্বার। কাম্পালার নাকাশেরো পাহাড়ের মাটির নিচে ছিল এর সদর দপ্তর। এখান থেকে মানুষের আর্তনাদ বাইরে আসতো না। আমিন বিশ্বাস করতেন, শত্রুর রক্ত পান করলে বা মাংস খেলে তার শক্তি বাড়ে। তার স্বাস্থ্যমন্ত্রী হেনরি কিয়েম্বা, যিনি পরে পালিয়ে যান, তিনি তার বই আ স্টেট অফ ব্লাড, এখানে তিনি লিখেছেন, আমিনের প্রাসাদের ফ্রিজে মানুষের কাটা মুন্ড রাখা থাকত। আমিন মাঝে মধ্যেই ডিনার টেবিলে বসে সেই মুন্ডুগুলোর সাথে কথা বলতেন। নীল নদের উপরে থাকা কারুমা ব্রিজের নিচে এত লাশ ফেলা হতো যে জলবিদ্যুৎ কেন্দ্রের টারবাইনগুলো লাশের হাড় গড়ে আটকে যেত। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতো। নদের কুমিরগুলো মানুষের মাংসে এতই অভ্যস্ত হয়ে পড়েছিল যে তারা নদীর পাড়ে অলসভাবে শুয়ে থাকত, শিকার করত না। ইদি আমিনের নিষ্ঠুরতা তার নিজের পরিবারের উপরও নেমে এসেছিল। তার অন্যতম স্ত্রী কে অ্যান্ড্রোয়া, তাকে হত্যা করার পর তার হাত পা শরীর থেকে আলাদা করা হয় এবং পরে আবার সেলাই করে জোড়া লাগানো হয়। আমিন তার সন্তানদের সেই লাশ দেখিয়ে বলেছিলেন, দেখো আমার সাথে বেইমানি করলে কি পরিণতি হয়। আমিনের পতনের ঘণ্টা বাজে 1978 সালে। তখন তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মুস্তাফা আদ্রিসি। আদ্রিসির সেনাবাহিনীর একাংশের মধ্যে বেশ প্রভাব ছিল। হঠাৎ আদ্রিসি এক রহস্যজনক গাড়ি দুর্ঘটনায় আহত হন। সবাই বুঝতে পারল এটা আমিনেরই কাজ। সেনাবাহিনীতে বিদ্রোহের আগুন জ্বলে উঠল। সেনাবাহিনীর দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য আমিন এক বোকামি করে বসলেন। তিনি প্রতিবেশী দেশ তানজানিয়ার কাগেরা প্রদেশ আক্রমণ করে দখল করে নিলেন। তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারার এবার পাল্টা আক্রমণ করলেন। তানজানিয়া সেনাবাহিনী এবং ইউগান্ডার নির্বাসিত বিদ্রোহীরা মিলে 1979 সালের 11 এপ্রিল কাম্পালা দখল করে নিল। যে আমিন নিজেকে আফ্রিকার বিজেতা বলতেন, তিনি লেজ গুটিয়ে হেলিকপ্টারে করে পালালেন। ক্ষমতা হারানোর পর প্রথমে তিনি লিবিয়ায় গাদ্দাফির কাছে আশ্রয় নেন। পরে সেখান থেকে সৌদি আরবে যান। সৌদি রাজপরিবার তাকে জেদ্দার এক বিশাল প্রাসাদে থাকার ব্যবস্থা করে দেন। তাকে মাসিক মাসোহারা, সেভরোলেট গাড়ি এবং চাকর বাকর দেওয়া হয়। শর্ত ছিল একটাই, রাজনীতি নিয়ে চুপ থাকতে হবে। কিন্তু ইদি আমিনের রক্তে ছিল বিদ্রোহ। 1989 সালে তিনি একবার গোপনে পালানোর চেষ্টা করেন। তিনি নকল পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরব থেকে নাইজেরিয়া হয়ে জায়ার পৌঁছন, মানে বর্তমান যেটা কঙ্গো। তার পরিকল্পনা ছিল সেখান থেকে ইউগান্ডায় ঢুকে আবার বিদ্রোহ শুরু করা। কিন্তু জায়ারের সরকার তাকে চিনে ফেলে এবং গ্রেপ্তার করে।
সৌদি আরব প্রথমে তাকে ফিরিয়ে নিতে চাননি, কিন্তু পরে অনেক কূটনৈতিক আলোচনার পর তাকে আবার জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে তার উপর নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়। শেষ জীবনে এই এক নায়ক জেদ্দার শপিং মলে ঘুরে বেড়াতেন, পিৎজা খেতেন, আবার জিমে যেতেন, কিন্তু কেউ তাকে চিনত না। 2003 সাল কিডনি ফেলিওর হয়ে তিনি কোমায় চলে যান। 16ই আগস্ট 2003 জেদ্দার কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটালে তার মৃত্যু হয়। ইউগান্ডায় তার মৃত্যুতে কেউ কাঁদেনি, কোনো রাষ্ট্রীয় শোক পালন করা হয়নি। জেদ্দার রুয়াইস কবরস্থানে খুব সাধারণভাবেই নামহীন কবরে তাকে দাফন করা হয়। প্রায় 3 থেকে 5 লক্ষ মানুষের হত্যাকারী ইদি আমিন, যার ভয়ে একসময় গোটা আফ্রিকা কাঁপত, তার শেষ ঠিকানা হলো বিদেশের মাটিতে এক নামহীন কবর। বন্ধুরা, এটাকেই বলে হয়তো পরিণতি, যেমন কর্ম তেমন ফল। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইদি আমিনের এই পৈশাচিক জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।